নমস্কার, অনন্যার আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এমন একজন মানুষ যার জার্নির কথা আমাদেরকে শোনাবে। তিনি খুব ভালো গান করেন, খুব ভালো নাচ করেন এবং অবশ্যই তার নেশা ভালো লাগা হচ্ছে নাটক করা, এবং তিনি একটা ব্র্যান্ডকে নিজের চেষ্টায় দাঁড় করিয়েছেন। তিনি হচ্ছেন, নমস্কার, আমি পৃথা ঘোষ। আর পৃথার কাছ থেকে কিনা, আর এই যে আমি আজকে যে জুয়েলারিগুলো পরে আছি, প্রত্যেকটা জুয়েলারি কিন্তু পৃথা নিজে তৈরি করেছে। আনন্দী আমার আর এক সন্তান, সেই গয়নাই আজকে জলেদি পড়েছে। আর আমি জানাতে চাই, অনন্যা কিনা আমি জানি না, আমি অতি সাধারণ একটি মেয়ে, কিন্তু জলেদিকে আমার অশেষ ধন্যবাদ যে আমাকে জলেদি এই অনুষ্ঠানের জন্য মনোনীত করেছেন এবং ডেকেছেন। আমি ভীষণভাবে আপ্লুত। ওয়েলকাম টু মাই শো পৃথা। থ্যাংক ইউ। পৃথা, যে প্রশ্নটা দিয়ে আমি সবাইকে যে প্রশ্নটা করি, সেই প্রশ্নটা হচ্ছে, পৃথা তুমি কেমন আছো? আমি ভীষণ ভালো আছি। আমি না খুব ভালো থাকি, হয়তো ভালো থাকার সংজ্ঞাটা জানি বা থাকতে জানি, এটা আমার জীবনের একটা মূল মন্ত্র। আমি সব সময় ভালো থাকি। তাহলে আমি পৃথার কাছে জানলাম, পৃথা আমাদের কিন্তু বলেছে আনন্দী হচ্ছে তার সন্তান। তো পৃথা, আজকে যে আমি জুয়েলারিগুলো পরে আছি, পৃথার কাছে আমার খুব জানতে ইচ্ছা করছে, পৃথা এটা কি ভালো লাগা, না শখ, না তোমার সোর্স অফ ইনকাম? কি বলবে তুমি এটাকে? সব থেকে প্রথমে বলবো, এটা আমার সময় কাটানোর একটা পদ্ধতি, তারপরে ভালো লাগা, তারপরে ভালোবাসা, এবং অবশেষে এখন এটা আমার একটা পেশা হয়ে গেছে। তার কারণ হচ্ছে যে এই যে সময় কিভাবে কাটাবো, যে আমি কিভাবে সময় কাটাতে চাই, সেটা কিন্তু সবসময় নির্ভর করে নিজের উপরে। আমি যেটা করতে চাই, হয়তো আমি এটা না করে অন্য কিছুও করতে পারতাম, কিন্তু এটা কেন করছি? কারণ আমার সৃষ্টি করতে ভালো লাগে। বরাবরই আমি সৃষ্টির সঙ্গে জড়িত। যেমন আমি নাচ যখন করেছি, গান করেছি, এগুলো তো প্রত্যেকটা এক একটা সৃষ্টি। তো সেগুলো যখন নাটক যখন করেছি, তো সেই জন্য আমার কিছু সৃষ্টিশীল জিনিস পছন্দ ছিল, এবং সময় কাটাবার এটা একটা বিরাট একটা কারণ। এটা হলো যে আমার এই গয়না তৈরি করা, এটাই একমাত্র কারণ। তারপরে তো ভালো লাগা, ভালোবাসা, অবশেষে পেশাদারিত্ব। তো পিতার কাছে আমার খুব জানতে ইচ্ছা করছে, এই ব্যান্ডটার নাম আনন্দী কেন? আনন্দীর পেছনে, আনন্দী নামের পিছনে কারণ আছে। প্রথমে আমি চাইছিলাম একটা এমন একটা নাম যেটা মানুষ চট করে উচ্চারণ করতে পারবে, চট করে মানুষের ভেতরে জিনিসটা চলে যাবে, এবং যে জিনিসটার একটা বিরাট প্রসার আছে নামটা। কেননা আনন্দ আমাদের জীবনে মনে হয় সুখের থেকেও আনন্দ বেশি দরকারি। তার কারণ সুখ তাৎক্ষণিক, কিন্তু আনন্দ সারা জীবন ধরে আমরা উপভোগ করতে পারি। তো সেই কারণে না, আনন্দী নামটা মানে আনন্দ থেকে তার ইয়েতে, মানে যেটাকে বলে, কি বলবো, সেটাকে কার্যকরী করেছি আনন্দিতে। যে মানুষ যখন আনন্দে থাকতে চায়, বা মানুষ যখন ভালো থাকতে চায়, প্রথম শব্দটাই আনন্দ আসে। এবার আনন্দ জিনিসটাকে সবসময় যেন মানুষ উচ্চারণ করতে পারে আনন্দীর মাধ্যমে, সেই জন্য আনন্দী নামটা রাখা। এবং আনন্দী নামটা খুব ছোট্ট এবং খুব, আমার মনে হয় খুব ভারী। আনন্দী, আনন্দী নামটা। তাহলে একটা কথা খুব জিজ্ঞাসা করতে ইচ্ছা হচ্ছে, পরবর্তী 10 বছর আনন্দকে নিয়ে মানে তোমার ভাবনা কি? কি ভেবেছে আনন্দকে নিয়ে? আনন্দীকে নিয়ে ভাবনা তো আছে, যেমন ভাবনা আছে বলেই আমি আনন্দীকে আরেকটু, আনন্দী এখন বড় হচ্ছে, আনন্দীর এখন 8 বছর বয়স। তো আনন্দী 8 বছর বয়সে আনন্দী কিন্তু এখন অন্যান্য প্রোডাক্টও তৈরি করছে, একদম হ্যান্ডমেড, যেমন সাবান তৈরি করছে, ফেস প্যাক তৈরি করছে। এছাড়াও আমার ইচ্ছে আছে আনন্দীকে আরও বাড়ানোর, যে আনন্দী যেন বিভিন্ন ধরনের গয়না, শুধু একটা ধরনের গয়নায় আটকে না থাকে, মানে হ্যান্ডমেড জুয়েলারি বলতে আমরা যেটা বুঝি সেই জায়গায় আটকে না থেকে আনন্দী যেন একটা ব্যাপ্তি পায়।
এবং তার মধ্যে এই যে হাতে তৈরি করা সাবান, হাতে তৈরি করা ফেস প্যাক, এইগুলো নিয়ে কাজ করারও আমার ইচ্ছে, এবং আনন্দীকে আরও বড় করার। মানে আনন্দী এখন সবে শৈশব কাটিয়ে কৈশোরে পা দিয়েছে, তাকে তরুণী যুবতী করে তোলার ইচ্ছে আমার আছে। অনেক শুভেচ্ছা রইল পৃথাকে, আশা করি সেই জায়গাটায় তুমি পৌঁছাবে। একদম। আচ্ছা পৃথা, এই কাজগুলো তো খুব সূক্ষ্ম, দেখতে পাচ্ছি একটার সাথে একটা খুব সূক্ষ্মভাবে এই কাজগুলো তুমি করেছো। তুমি কোথায় শিখেছো এই কাজগুলো? প্রথাগত শিক্ষা বলতে যা বোঝায় এই ব্যাপারে, সেইটা আমার সেইভাবে ঠিক হয়নি। যদিও একজন খুব সাহায্য করেছেন, তার কাছে কিছু টেকনিক আমি শিখে নিয়েছিলাম। তারপরে নিজের আগ্রহ অনুসারে ইউটিউব দেখে অনেক কিছু শিখেছি। আর তারপরে যেগুলো হয়েছে, যেগুলো হচ্ছে নিজের কল্পনা শক্তি, এবং নিজে যেহেতু এগুলো ঘুরতে ঘুরতে একটা নেশার মতন হয়ে গেছিলো, ওটাকে ভালোবেসে এই করতে করতেই কিন্তু বেশিরভাগ শেখাটা আমার হয়েছে আর কি। তাহলে আজ কিন্তু আমরা পৃথার থেকে একটা খুব ভালো জিনিস শিখলাম। যদি তোমার ইচ্ছা থাকে না, এবং তুমি তাহলে ইউটিউবের সাহায্য নিয়ে এবং আশেপাশের কিছু যদি কোথাও একটু ভালো থাকে তার থেকে শিখে তুমি কিন্তু তোমার জিনিসটা এগিয়ে নিয়ে যেতে পারো। অবশ্যই অবশ্যই অবশ্যই। পৃথাকে আর একটা প্রশ্ন আমার খুব জিজ্ঞাসা করছে। দেখো পৃথা আজকে একটা সুন্দর জিনিস পড়েছে। পৃথা পড়েছে একটা ত্রিশূল। হ্যাঁ, তো পৃথা ত্রিশূলটা হঠাৎ এইরকম কেন, সোজা না করে ব্যাকা করেছো? আচ্ছা, এই ত্রিশূলটা একটু তেরচা করে লাগানোর যেটা উদ্দেশ্য, সেটা হলো যে আমি যখন এটা তৈরি করছিলাম, এটা তো দুর্গা মায়ের প্রতীক ত্রিশূল। তো দুর্গা মা যখন বধ করলেন মহিষাসুরকে, তখন ত্রিশূলটা কিভাবে ধরেছিলেন এটা আমার মাথায় এলো। তো আমরা এই হিসেবে দুর্গা মাকে দেখি, মানে যেটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখি যে এইরকমভাবে তেরচা করে ত্রিশূলটা ধরেছে, এবং ত্রিশূলের যে ফলাটা শেষা মহিষাসুরের বুকে গিয়ে বিঁধেছে। তো সেই কনসেপ্ট থেকে আমি এইটাকে একটু তেরচা করে লাগিয়েছি, এবং এর মধ্যে যেহেতু ত্রিশূল শিবেরও প্রতীক, তাই জন্য এখানে দুটো রুদ্রাক্ষ দেওয়া আছে, এবং দুর্গার মায়ের প্রতীক বলে কানের দুলটায় আমি দুর্গা মায়ের কিন্তু মুখ লাগানো আছে। মানে পুরো যে ব্যাপারটা, পুরো যে আঙ্গিকটা, এটা কিন্তু দুর্গা মাকে স্মরণ করে এবং মহিষাসুর বধকে স্মরণ করে। আর একটা কথা কিন্তু আমরা পৃথার কাছ থেকে জানলাম, শুধু শিখলে হবে না, তোমার ভেতর থেকে কিন্তু সেই প্রতিভাটা দরকার, যে নিত্য নতুন জিনিস তুমি কিভাবে তৈরি করবে, কিভাবে তোমার ক্লায়েন্টকে খুশি করবে, সেটাও কিন্তু তোমার কাছে আসবে। এটা কিন্তু একটা সহজাত ব্যাপার। আজকে তাহলে আমরা পৃথার সাথে কথা বলতে বলতে একটা কিন্তু খুব ভালো জিনিস জেনেছি, যে ইউটিউব দেখে তুমি করতে পারো, আরও কারো সাহায্য নিয়ে করতে পারো, কিন্তু ইউনিক কিছু জিনিস তোমাকে কিন্তু নিজেকে তৈরি করতে হবে, যাতে তোমার ক্লায়েন্টরা তোমার কাছ থেকে জিনিসটা কেনে। তাই তো পিতা? একদম। সব জিনিস তো ইউটিউব শেখাতে পারবে না, তোমার নিজের মনের মাধুরী মিশিয়েও তোমাকে সেটা করতে হবে। তুমি বেসিক কিছু জিনিস হয়তো কারোর থেকে শিখতে পারো, টেকনিক্যাল কিছু জিনিস, বা তুমি ইউটিউব দেখে সেটা শিখতে পারো, কিন্তু পুরো ব্যবসাটা, তার মধ্যে তোমার ক্রিয়েটিভিটিটা, তোমার সৃজনশীলতা, সেটা কিন্তু ভীষণ জরুরি, ভীষণ জরুরি। এবং এটা করতে কিন্তু সম্পূর্ণভাবে আমার মনে হয় 100% কেউ তোমাকে সাহায্য করতে পারে না, যদি না তোমার ভেতরে সেই জিনিসটা থাকে। সেটা আর কি দরকার হয় নিজের ভেতরের সেই সৃষ্টিশীল ব্যাপারটাকে কাজে লাগানোর। তাহলে আমি যদি দিনের শেষে জিজ্ঞাসা করি, পৃথা শিখেছে তাহলে কার কাছ থেকে? পৃথা কি নিজেই তৈরি হয়েছে, না কারোর কাছ থেকে শিখেছে? পৃথা এক কথায় কি বলবে? আমি কিন্তু সেলফ মেড, এটা আমি অহংকার করছি না, এটা আমার সত্য জীবনের। তার কারণ হচ্ছে যে ওই যে বললাম 100% কিন্তু কেউ শেখাতে পারে না। হ্যাঁ, কেউ ধারণা দিতে পারে, কেউ কিছু বেসিক জিনিস তোমাকে শিখিয়ে দিতে পারে, কিন্তু তারপরে সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া বা সেটার ওপর ভিত্তি করে আরও নতুন নতুন জিনিস তৈরি করা, 100টা ডিজাইনের 100টা ডিজাইনই তোমাকে কেউ শিখিয়ে দেবে এই আশা না করা, সেটা কিন্তু কেউ করে না। সেটা যদি করতে হয় নিজেকে, সেই হিসেবে বলতে গেলে কিন্তু আমি সেলফ মেড। কারণ আমি যখন এটা করব ভেবেছিলাম, কেউ আমাকে উৎসাহ দেয়নি, বলেছিল যে এটা করিস না, এটা করে কি হবে, কি এমন আছে। এখন কিন্তু তারা স্বীকার করে যে না, এটা কিন্তু খুব ভালো একটা মানে একটা খুব ভালো একটা উপায়। এটা এই দিক থেকে আমি বলতে পারি আমি সেলফ মেড।
আজকে কিন্তু পৃথার কাছে আমরা অনেক কিছু জানতে পারছি, তবে জানার মাঝখানে আরেকটা পৃথার সিক্রেট আর একটা জিনিস আমরা জানবো। আচ্ছা, পৃথাকে এবার আমরা একটু অন্য কিছু জিজ্ঞাসা করি। কেন বলো তো, এই যে এক্ষুনি বললাম না একটা সিক্রেট ব্যাপার আছে, পৃথার বাড়িতে এমন জিনিস আছে, এত এত জিনিস আছে, এবং সেটা ওর ভালো লাগা নেশা। সেটা কি পৃথা, একটুখানি? আমি আসলে যেটা জলেদি বলতে চাইছে, আমি ভীষণ বই পড়তে ভালোবাসি, ভীষণ, মানে এমন মানে শুধু কিনি না, আমি পড়তে ভালোবাসি। মানে আমার কীরকম যে আমি লাইব্রেরির মেম্বারশিপ নিইনি কিন্তু, কারণ অনেকে ভাবতে পারেন যে এত বই পড়তে ভালোবাসে লাইব্রেরির মেম্বারশিপ কেন নাওনি। কিন্তু আমার যেন মনে হয় যে যে বইগুলোকে আমি ভালোবেসে পড়ছি সেগুলো আবার রেখে আসতে হবে, সেগুলো আমার হবে না, আমার সম্পত্তি হবে না, সেটা আমার পছন্দ না। আমি বইটাকেও একটা নিজের, একদম নিজের, যেমন শাড়ি গয়না এইরকম নিজের জিনিস নিজের কাছে রাখে, বইটাও আমার কাছে ঠিক ততটাই দামি। কাজে নিজের জিনিস ওটা নিজের কাছেই থাক, ওটা কারোর থেকে চেয়ে নে বা লাইব্রেরি থেকে পড়ে আমার শান্তি হয় না। বই আমার ভীষণ প্রিয়, ভীষণ প্রিয়। আমি ভালোবাসি ছোটদের বই পড়তে, আমি ভালোবাসি কিশোর গোয়েন্দা, আমি ভালোবাসি রহস্য, আর আমি ভালোবাসি আধ্যাত্মিক। এই হচ্ছে আমার বই পড়ার দিকগুলো আর কি। আর যেটা খুব একটা ধৈর্য রাখতে পারি না সেটা হলো অনেক বড় গল্প, এবং যেটা উপন্যাস বলি আমরা, খুব খারাপ লাগবে শুনতে, কিন্তু উপন্যাস যে জিনিসটা সেটা হলো আমি ঠিক সেইভাবে পড়তে পারি না। আমি পড়ি মজার গল্প, ছোটদের গল্প, গোয়েন্দা গল্প, রহস্য গল্প এবং আধ্যাত্মিক অবশ্যই। তো পৃথার কাছে এটা খুব জানতে ইচ্ছা করছে, স্টকের পরিমাণ কত বাড়িতে? স্টকের পরিমাণ এরকম হয়ে গেছে যে একটা সময় যখন আমার বাড়িতে এমনভাবে এখনো থাকে, এখন একটু জায়গা পরিবর্তন হয়েছে বলে বইগুলোর একটু অন্যরকম জায়গায় আমাকে রাখতে হয়েছে, কিন্তু যেটা হয়েছে যে আগে যেমন ছিল ছড়িয়ে ছিটিয়ে বই ছিল, তো মাটি থেকে শুরু হতো বই রাখা। এবং যিনি আমার বাড়িতে হেল্পিং হ্যান্ড ছিলেন তিনি বলতেন, দিদি বইগুলোকে সরাবো না এই অবস্থাতেই মুছবো? তাই মোছো, আমার রাখার জায়গা নেই। এবং শুধু আমি নই, আমার বাপি এবং মা দুজনেই ভীষণ বই পড়তে ভালোবাসেন, যদিও তিনজনের রুচি সম্পূর্ণ আলাদা। বাপি সায়েন্স ছাড়া পড়তেন না, সায়েন্স অ্যান্ড হিস্ট্রি ওনার চয়েস ছিল। আমার তো এই ধরনের বললাম, এবং মা পড়তেন উপন্যাস। ফলে এক ঘরে তিনজনে থাকা সত্ত্বেও তিনজনের সাথে কথা বলছি না, কারণ শুধুমাত্র হচ্ছে মুখের মধ্যে বই ধরা। তো এটা অনেকের কাছে খুব আশ্চর্য হলেও আমাদের কাছে ভীষণ এটা একটা আনন্দের বিষয় যে আমরা ভীষণ বই পড়তে ভালোবাসি। এবং আমি বোধহয় পড়ার অভ্যেসটা বোধহয় বাপির কাছ থেকে, মায়ের কাছ থেকে, এবং অবশ্যই আমার দিদার কাছ থেকে পেয়েছি। বাহ, খুব ভালো লাগে। এখন যেখানে আমরা এই গল্পের বই পড়তে ভালোবাসি, এই কথাটাই তো খুব কম জনের কাছ থেকে শুনতে পাই, সেখানে পৃথার কাছ থেকে এটা শুনলাম, খুব ভালো লাগলো পৃথা। একটা কথা পৃথা, এই যে তুমি খুব জোর দিয়ে বারবার করে বলছো না, সময় কাটানোর জন্য আমাকে অন্য কিছু ভাবতে হয়েছে বা আনন্দিকে শুরু করতে হয়েছে, খুব জানতে ইচ্ছা করছে কেন হঠাৎ কেন? সময় কাটানোটা খুব দরকার ছিল। সময়টা কাটানোর দরকার ছিল এই কারণেই, জীবনে যখন অনেকগুলো বিপর্যয় পরপর ঘটে তখন মানুষ না খুব উদ্ভ্রান্ত হয়ে যায়, খুব দিকহীন হয়ে যায়। মানে কোন দিকে সে যাবে, কোনটা করলে তার মনটা একটু শান্ত হবে, এইটা নিয়ে মানুষ খুব ভাবতে থাকে, এবং অনেকে না ভেবেও অনেক কাজ করেন। আমি ভেবেই করেছি। আমার ভাবনাটা ছিল, আমার জীবনে যখন একটি বড় লস, মানে তার চেয়ে বড় লস আমার জীবনে আর কিছু নেই, সেটা হলো আমার একমাত্র সন্তানের চলে যাওয়া। তো সেই আমার যে পুত্র সন্তান একমাত্র ছিলেন, তিনি যখন চলে গেলেন, তো তারপরে তাকে ঘিরেই তো আমার পুরো জগৎটা ছিল। তো সেই জগৎটা আমার অর্ধেকের বেশি খালি হয়ে গেছিল। সবটা বলবো না, কারণ বেঁচে তো ছিলাম, খাচ্ছিলাম, ঘুমোচ্ছিলাম, সবই চলছিল, কাজে সবটা শেষ হয়ে গেছে বলবো না, কিন্তু ওই 80% মতন শেষ হয়ে গেছিল। তখন এই 80% সময়, মানে তার পড়াশুনো, তার স্কুলে যাওয়া, তার টিফিন তৈরি করা, তার ব্যাগ গোছানো, তার টিচার আসলে দেখে দেওয়া, এই যে সমস্ত কিছু সময়গুলো আমার কাছে তখন ফাঁকা হয়ে গেল। আমি যে সময়গুলো ভীষণ ব্যস্ত থাকতাম,
সেই সময়গুলো তো সেই মানুষটাকে উপলক্ষ করে, সেই মানুষটাই যখন রইলো না, তখন এই যে বিশাল একটা সময়, সেটা আমি কি করে কাটাবো? তো সেই কারণে আমার তখন মনে হয়েছিল যে আমি একটা কিছু করি যেটা আমাকে কোয়ালিটি টাইম কাটাতে, সময় তো কাটাতেই, সময় এমনিতেই কেটে যায়। আমি যদি মনে করি আমি বসে থাকবো, কিছুই করব না, টিভি দেখবো বা গান শুনবো, তাহলেও সময় কেটে যায়। কিন্তু এমন একটা জিনিস করতে ইচ্ছে হলো যে বিজি থাকার অভ্যেস থেকেই মনে হয় একটা কিছু কাজের মাধ্যমে সময় কাটাতে ইচ্ছা হলো। আর যেটা হলো আনন্দী, আনন্দী মানে সৃষ্টি হয়েছে এই সময় কাটানো উপলক্ষ করে। এবং আজ যদি আমার সন্তান আমার কাছে থাকতো, তাহলে হয়তো বা আমি এই সময়টা, হয়তো বা কেন, আমি পেতাম না। কারণ তার জীবনে কিন্তু আর কেউ ছিল না আমি ছাড়া। কারণ এর আগে আমার জীবনে আর একটি বড় বিপর্যয় ঘটে গেছে। সেটা হলো যে আমি কিন্তু আমার হাজব্যান্ডের সাথে সেপারেশনে এসে গেছি। এবং তখন আমি আর আমার সন্তান কিন্তু তার সঙ্গে আলাদা থাকি, মানে ওই মানুষটির থেকে। ফলে এটা কাটতো না, মানে এই এই যে টাইমটা, এইটা আনন্দীকে না দিলে আমার টাইমটা কাটতো না। কারণ এই যে বিপর্যয়, একে তো স্বামীর সঙ্গে বিচ্ছেদ, যদিও ডিভোর্সটা হয়েছে অনেক পরে, কিন্তু প্রথম দিকে আমরা সেপারেশনে ছিলাম। আমি আমার সন্তানকে নিয়ে আমার যে বাড়ি, সেই বাড়ি থেকে চলে আসি নিজের বাড়িতে। সেখানে আমি ছেলেকে দেখাশোনা করা, এবং সেখান থেকে ছেলে স্কুল আমি বদলাইনি। কারণ স্কুল বদলানো, একে তো সে তার বাড়ি বদলাচ্ছে, তার জায়গা বদলাচ্ছে, তার সব কিছু বদলাচ্ছে, তারপর যদি তার স্কুলও বদলে দিই, তাহলে তো তার জীবনটাকেই অর্ধেক বদলে দেওয়া হলো। তাই জন্য তার স্কুল আমি বদলাইনি। তো সেই জায়গা থেকে, আমার বাড়ি থেকে তার স্কুল অনেকটা দূরত্ব। আমি শহরতলির মানুষ, সে প্রপার কলকাতায় পড়াশুনো করেছে, এবং সেখান থেকে দীর্ঘ কয়েকটা বছর আমি তাকে নিয়ে যাওয়া, নিয়ে আসা, তার সব কিছু আমি দেখাশুনো করেছি। তো এই বিপর্যয়গুলো কাটতে 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 যখন ফাইনালি এই বিপর্যয়টা ঘটলো আমার জীবনে, যে এই ছেলেটিকেই নিয়ে আমার সব জীবনটা ছিল, সেও আমাকে যখন ছেড়ে চলে গেল, তখনই আমার এইটাকে শুরু করার কথা মনে হলো যে কিছু একটা তো করি। শুধু শুধু বসে থাকবো, শুধু শুধু চোখের জল ফেলে কি কারোর কোনো দিন উপকার হয়েছে? তো নিজের উপকার নিজে করার জন্যই এটা আমার শুরু করা। তারপর তো আস্তে আস্তে সেটাকে ভালো লাগা, ভালোবাসা, এই। কি বলবো আমি জানি না, একটাই কথা খালি বলবো, যে জীবনটা না সব সময় জীবনের মতন চলে না, তোমার ইচ্ছা মতন চলে না। পরিস্থিতির কাছে তোমাকে, পরিস্থিতির কাছে বা পরিস্থিতি অনুযায়ী তোমাকে চলতে হবে। একদম। আমি একটা কথা বলবো যে জীবনটা না জীবনের মতনই চলে, আমার যা মনে হয়। আমরা বুঝতে পারি না, আমাদের সঙ্গে মেলে না। আমরা যেটাকে ভাবি যে এটা 2 2 4 হবে, জীবনের অঙ্কটা হয়তো আলাদা। সে হয়তো ভেবে রেখেছে যে না, এর ক্ষেত্রে 2 2 4 আমি হবে না, এর ক্ষেত্রে 2 2 5ও হতে পারে, এর ক্ষেত্রে কারো কারো ক্ষেত্রে 2 2 8ও হতে পারে, আবার কারো কারো ক্ষেত্রে 2 2ও হতে পারে। তো সেই জন্য আমার মনে হয় জীবনটা জীবনের মধ্যে, জীবন কিন্তু জানে সে কেমনভাবে চলবে, আমরা জানি না সে কেমনভাবে যাবে। ওই মেলে না, এই অঙ্কটা মেলে না, আমার যা মনে হয়। যদি ধরো জীবন থেকে যদি 15 বছর পিছিয়ে যাও, তোমাকে যদি কেউ জানতে চায় বা তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে, পৃথা কোন জিনিসটাকে ইরেজ করে ঠিক করতে চাও, কোনটাকে বাঁচবে, কি ঠিক করবে নিজের দুটো জীবনে? জিনিস ঠিক করতে চাই। একটা হলো অন্ধবিশ্বাস আর অন্ধ ভালোবাসা, দুটোই মারাত্মক ক্ষতিকারক, এবং দুটো তোমাকে শেষ করে দিতে পারে যে কোনো মুহূর্তে। তুমি জানতেও পারবে না যে তোমার পিছনে গুপ্ত ঘাতক দাঁড়িয়ে আছে। তুমি কিন্তু তাকে ভাবছো যে সে হাতে ফুল নিয়ে দাঁড়িয়ে আছে, না, তার পেছনে ছুরিও থাকতে পারে হাতে, সে তোমাকেই আঘাত করবে বলে দাঁড়িয়ে আছে। এটা হলো গুপ্ত বিশ্বাস, এই অন্ধবিশ্বাস। আর একটা জিনিস হলো অন্ধ ভালোবাসা। না না না, ও আমাকে অবহেলা করছে না, আমাকে ভালোবাসে তো। আজকে করতে পারছে না, কালকে ভালোবাসবে, পরশু ভালোবাসবে, তারপরের দিন ভালোবাসবে। এই যে একটা অন্ধ ভালোবাসা আর অন্ধ বিশ্বাস, এই দুটোকে আমি চেঞ্জ করতে চাই। এখন আমি মনে হয় তখন যদি ঝাড়াই বাছাই করতাম 15 বছর আগে, যাচাই করতাম, তাহলে আজকে এই জায়গাটা
আমার অন্য থাকতো। এটা গেল প্রথম। দ্বিতীয় হলো যে ছেড়ে চলে আসা। আচ্ছা। একটা মানুষ যখন সে চাইছিলই যে আমি তাকে ছেড়ে চলে আসি, সে মুক্তিই চাইছিল, তাকে তার কাঙ্ক্ষিত বস্তুটা দিয়ে দেওয়াটা, এইটা আমার ভুল হয়েছে। কারণ আমি একা ছিলাম না, আমার সন্তান ছিল। আমার উচিত ছিল যে সন্তানের জন্য ওখানে থেকে যাওয়া এবং তাকে বাধ্য করা যে সন্তানের দায়িত্ব তাকে নিতে। সে নিয়েছে, সে অবহেলা করেনি সন্তানকে, কোনোভাবেই করেনি, সে নিয়েছে। কিন্তু ওই যে বললাম, তখন আত্মসম্মান ব্যাপারটা যাতে আত্মগ্লানিতে পরিণত না হয়, সেই জন্য আমাকে এই ডিসিশনটা নিতে হয়েছিল। আসলে আমার দেওয়ালে পিঠ ঠেকে গেছিল। দেওয়ালে পিঠ থাকলে মানুষ না, যখন থেকে যায় দেওয়ালে পিঠ, তখন মানুষের কাছে দুটো উপায় থাকে। এক হলে সারেন্ডার করো, আর না হলে প্রতিবাদ করো। আমি সারেন্ডার করিনি, আমি প্রতিবাদ করেছিলাম। সেটা যদি আমার মনে হয়েছিল আমার আত্মসম্মান রক্ষার জন্য প্রতিবাদ করাটাই উচিত, সেই জন্য আমি প্রতিবাদ করেছিলাম। কিন্তু এখন যদি, যেমন জলিদি প্রশ্ন করলো আমাকে, যদি ওটা চেঞ্জ করতে হয়, ইরেজ করতে হয়, তাহলে কি করতাম? কিছুই না, আমি তাকে তার দায়িত্ববোধটা বোঝাতে পারতাম। তখন করিনি। হ্যাঁ, কারণ তাকে বুঝতে হবে না যে সে সংসার করেছে, সে একটা মেয়ের দায়িত্ব নিয়েছে, তার একটা নিজের সন্তান হয়েছে, তাদের প্রতি তার একটা দায়িত্ববোধ আছে, সেটা তাকে বুঝতে হবে। ঘরের টান উপেক্ষা করে সে যদি বাইরে গিয়ে বাইরেটাকে বেশি প্রাধান্য দেয়, সেটা ভুল, সেটা তাকে বোঝানো উচিত ছিল আমার। সেটা আমি করতাম না। এখন যদি হতো তাহলে আমি সেটা করতাম না। পৃথার কাছে একটা কথা শুনলাম অনেকবার, তুমি জোর দিয়ে বলে যে আমি এখন ছেড়ে চলে আসতাম। কেন কেন এই কথাটা মনে হচ্ছে? তোমার হাজবেন্ডের সাথে আন্ডারস্ট্যান্ডিং হচ্ছিল না বলেই তো তুমি চলে এসেছো। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু তার উপরেও কেন তুমি এই কথাটা হঠাৎ করে আজ বললে? ওই যে বললাম, দায়িত্ববোধ একটা হলো, আমি যদি ছেড়ে না আসতাম, তাকে দায়িত্ববোধ শেখাতাম, সেও আমার আত্মসম্মান বিসর্জন দিয়ে হলেও আমি শেখাতাম। যদি নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে মার খেয়ে পড়ে থাকতাম, সেটাও একটা হতো, সেভাবেও তাকে দায়িত্ববোধ শেখানো যেত। তো এই পৃথার সাথে কথা বলে একটা খুব ভালো কথা কিন্তু বুঝলাম, যারা ভালোবাসবে, হ্যাঁ নিশ্চয়ই বাসো, 100 বার যদি কেউ ভালো মানুষ থাকে নিশ্চয়ই ভালোবাসবে, তবে যাচাই করতে কিন্তু ভুলবে না। লোকে অনেকে অনেক কিছু বলবে, সিদ্ধান্ত তুমি নেবে, কিন্তু যাচাইটা করে নিও। কারণ যাচাই করলেই কিন্তু তুমি বুঝতে পারবে ওটা কাঁচ না ওটা হিরে, নচেত কিন্তু তুমি সেই জিনিসটা বুঝতে পারবে না। সুতরাং সবার কথা কিন্তু সবসময় ফেলে দেবে না, যে দেখো না কি বলছে, দেখি একবার কি করে দেখি। আমরা পৃথার যেহেতু জার্নির মধ্যে দিয়ে যাচ্ছি, পৃথার শুনলাম জীবনীটা, পৃথার অনেক কিছু ঝড় বয়ে গেছে, পরিষ্কার কথা ঝড় বয়ে গেছে, তবুও সে সোজা হয়ে দাঁড়িয়ে আছে। তো আমরা একটু অন্যরকম পৃথার কাছে যাই। পৃথা, কি ভালো লাগে খেতে? খেতে? হ্যাঁ, বেগুন ছাড়া সব। বেগুন আমি খাই না, ব্যাস। আচ্ছা। আর সব খেতে ভালোবাসি। মানে আমি হচ্ছি কি বলবো, এমনভাবে খেতে ভালোবাসি যেটা হয়তো মানে যেখানে যেরকম ভাবে আমি খাই। মানে ধরো আমি বেনারস গেছিলাম, বেনারসে আমি দেখছি যে আমরা অটো করে যাচ্ছি, তো একটা জায়গায় দাঁড়িয়েছে অটোটা রাস্তায়, তো ওখানে ওই ছোট ছোট শালপাতায় সবাইকে ভোগ দিচ্ছে। তো ওগুলো সাধারণত যারা গৃহহীন মানুষ, যারা খান না খেতে, মানে ওখানে খান তারা। আমার মনে আছে আমার মা ভীষণ রেগে গেছিলেন এই ব্যাপারটায়, কিন্তু যাই হোক, এটা আমি স্পন্টেনিয়াসলি তখন করেছিলাম। আমি অটো থেকে নেমে তাদের কাছ থেকে একটা খাবার নিয়ে আমি আবার অটোতে উঠেছি। মা বলে, এটা কি হলো, এটা তো ওদের জন্য। আমি বললাম, মা আমার তো সকাল থেকে কিছু খাওয়া হয়নি, আমি কিছু খাবো না, তো কি আছে, ওদের জন্য তো কি হয়েছে, আমিও তো ওদেরই মধ্যে। এইরকম একটা মানে খাবার প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা দুটো রেখেই বলি আমি খুব খেতে ভালোবাসি। রান্না করতেও ভীষণ ভালোবাসি, খাওয়াতেও খুব ভালোবাসি। আচ্ছা, শুরুতে আমরা কিন্তু বলেছিলাম পৃথা খুব ভালো নাচ করে। পৃথা নাচটা কবে থেকে শুরু করলে? নাচটা বলতে গেলে যখন আমার 3.5 বছর বয়স, তখন থেকে আমার নাচটা শুরু হয়েছে। আমার মনে আছে আমার যিনি টিচার ছিলেন, প্রথম যিনি টিচার ছিলেন, আজকেও তার সঙ্গে আমার যোগাযোগ আছে,
শ্রী ববিতা সরকার দি, এবং তিনি আমাকে ওই তখন স্টেপিংটা ফেলতে পারতাম না, ওই তালে তালে এরকম হাততালি দিতে বলতেন, এবং তারপরে ওই পাটা ধরে না স্টেপটা ফেলতে শিখিয়েছিল। আচ্ছা, তো সেই অবস্থা থেকে শুরু আমার, সেই বয়স থেকে। তারপরে বিভিন্ন মানুষের কাছে নাচ শিখেছি। ভীষণ ভালোবাসার জায়গা ছিল নাচ। আমি যার কাছে, সব থেকে অদ্ভুত কি বলি, আমি যার কাছে গান শিখতাম, হ্যাঁ, তিনি আমাকে গান শেখাতেন ঠিকই, আমার মাস্টারমশাই। তো কিন্তু তিনি আমাকে বলতেন যে এই চল, ওখানে একটা নাচের মেয়ে দরকার, তুই নাচ করবি চল। বা তিনি আমাকে নাচের প্রোগ্রামে নিয়ে যেতেন। এটা খুব, মানে তিনি ওখানে গান করছেন আর আমাকে নিয়ে গেছেন নাচের জন্য, যেহেতু আমার নাচেতে আগ্রহটা খুব বেশি ছিল প্রথম থেকে। তো নাচটা এইভাবেই শুরু হয়েছিল। তারপরে তো বিভিন্ন মানুষের কাছে নাচ শিখেছি, স্কুলে, কলেজে। স্কুলে তো আমি নাচের প্রোগ্রামগুলো করাতাম, মানে নাচের প্রোগ্রামের দায়িত্ব ছিল। পরবর্তীকালে আমি আমার ক্লাবে করিয়েছি, কলেজে করিয়েছি, নাচটা করি। ছোট হলেও পরিচালনার দায়িত্ব আমার আমার ভাগে পড়তো, সেটা আমার কাছে খুব আনন্দের আর কি। আর এই নাচটার সুযোগ যখন আমি মানে একজনের কথা বলতে চাই, যে আমি তনুশ্রী শঙ্করের ছাত্রী। তো আমার যখন সুযোগ এলো তনুশ্রীদির কাছে নাচ শেখার, তখন আমার এক দিদি কাম বন্ধু লীনাদি আমাকে মানে মানে একদম টেনে নিয়ে গেছে বলতে গেলে তনুশ্রী শঙ্করের ওখানে, যে না আমি যাচ্ছি, তুইও চ। এবং আমার বাপির একটাই কথা জানার ছিল যে লীনা যাচ্ছে তো, তাহলে কোনো অসুবিধা নেই, লীনা গেলে তুই যা। কারণ তখন আমি যেখানে থাকি সেখান থেকে মেফেয়ার রোড, বালিগঞ্জ, সেখানে যাওয়া মানে এটা অনেকের ক্ষেত্রেই একটা বেশ বড়সড় ব্যাপার ছিল। এবং একা একা কলকাতায় যাওয়া সেই প্রথম। তো সেই জায়গা থেকে লীনাদি আমাকে একদম হাত ধরে টেনে নিয়ে গেছে। শুধু টেনে নিয়ে যায়নি, লীনাদি আমার অনেক অনেক নাচ সংক্রান্ত অনেক সুখস্মৃতি ওর সঙ্গে রয়েছে আমার। এর অনেক অবদান হচ্ছে লীনাদির। ওর কথাটা আমি স্পেশালি বললাম আর কি, মানে সত্যি ওর অনেক অবদান আছে আমার নাচের প্রতি, এই আর কি। আর নাচের যদি কথা জানতে চাই তাহলে কোথায় কোথায় অনুষ্ঠান করেছো একটু আমাদের নাচের অনুষ্ঠান বলতে কলকাতা শহরে তো করেইছি, বড় বড় যেগুলো আছে মোটামুটি রবীন্দ্র সদন, অডিটোরিয়ামগুলোতে, কলা মন্দির তখন যেগুলো ছিল, এখনো ইদানিং কালেও করেছি। রবীন্দ্র সদনে একা সোলো ডান্স করেছি, তপন থিয়েটার করেছি, এছাড়াও আমরা ইউথ ফেস্টিভ্যাল করেছি তনুশ্রীদির ওখান থেকে। তারপরে আমি আমার ব্যক্তিগত সূত্রে, মানে আমার স্কুলের এক দিদিমণি, ইংলিশ টিচার যিনি ছিলেন, তিনি আমাকে দিল্লি নিয়ে গেছিলেন। দিল্লিতে আমি প্রোগ্রাম করেছি প্রচুর, মানে ওই একই বছরে, মানে যে সময়টা আমি দিল্লি গেলাম, আমার মনে আছে 9টা চিত্রাঙ্গদার শো করেছিলাম। তো 9টা চিত্রাঙ্গদার শো করেছিলাম, এবং 9টাই চণ্ডালিকার শো হয়েছিল ওই একই জায়গায়। চণ্ডালিকায় আমি মা হতাম, আর চিত্রাঙ্গদায় আমি আবার একটু ছোট রোলে ছিলাম, সেটা আলাদা কথা, কিন্তু চণ্ডালিকাটার জন্য আমাকে নিয়ে যাওয়া হয়েছিল। তো সেই করেছি, বিদেশে হয়তো যাওয়া হয়নি, কিন্তু করেছি, দেশের মধ্যে করেছি। তো ভালো কোনো স্মৃতি যেটা আছে, যেটা সারা জীবনে তোমার মনে থাকবে নাচ সংক্রান্ত? একদম। নাচ নিয়ে সেটা সব থেকে ভালো এবং বড় স্মৃতি হচ্ছে ওয়ার্ল্ড কাপ, ইডেন গার্ডেন্সে ওয়ার্ল্ড কাপ, যেটা ওপেনিং সেরেমনি হয়েছিল, তাতে আমরা ছিলাম, আমি এবং লীনাদি দুজনেই। প্রচণ্ড পরিশ্রম, কায়িক এবং মানসিক, আচ্ছা, প্রচণ্ড পরিশ্রম। মানে সকালবেলা আমাদের ঢুকতে হতো 9টার মধ্যে, বিকেলে বেরোতে বেরোতে 6:30, 7টা, কোনো ঠিক নেই। সারাদিন ধরে 2বার ব্রেক হতো, 2বার কি 3বার হয়তো ব্রেক হতো, একটু খাওয়া দাওয়া, একটু রিল্যাক্সেশনের জন্য। তারপরে আমাদের খাটতে হতো। এবং এই যে এত এত ছেলে মেয়ে কাজ করছে, এত এত কোরিওগ্রাফার আসছে, এত একটা যজ্ঞ চলছে, একটা উৎসব বলবো না, এটাকে বলে যজ্ঞ, একটা বিরাট যজ্ঞ চলছে। সেই যজ্ঞের মধ্যে আমরা নিজেরা থাকতে পেরে না নিজেদের খুব ধন্য মনে হয়েছিল। ইডেন গার্ডেনে নিজের কৃতিত্বে ঢোকা এবং সেখানে অনুষ্ঠান করা, এটা কিন্তু সত্যিই খুব আনন্দের বিষয়। গর্ব বলবো না, এটা আনন্দ এবং সুখস্মৃতি তো বটেই, এবং একমাত্র স্মৃতি, যেটা কিন্তু একমাত্র আমাদের পরিচয় দিয়েছিল যে আমরা ওয়ার্ল্ড কাপের ওপেনিংটা
সেরিমনির এই অত হাজার হাজার ছেলেমেয়ের মধ্যে আমরা ছিলাম, এটা খুব আনন্দের। দেখো আমরা তো সেরেমনিটা দেখতে যাই, হ্যাঁ, কিন্তু তার পেছনে যে যারা নাচেন তারা যে কতটা প্র্যাকটিস করছেন, করার ভীষণ পরে পরিশ্রম। যে অনুষ্ঠানটা আমরা দেখছি আমরা তো বাবা করছি, কিন্তু সত্যি এটা তো একটা ভাবতেই হবে যে অত ছেলে মেয়েকে একসাথে প্র্যাকটিস করিয়ে একটা অনুষ্ঠান দাঁড় করানো, সেটা একটা কর্মযজ্ঞেতে একটা মানুষ তো না যদি সেই অনুযায়ী খাটে, তো না যদি প্র্যাকটিস করে, তাহলে কর্মযজ্ঞ সফল হয় কি করে? মানে বিশাল একটা ব্যাপার, আমাদের যে কি পরিমাণ খাটতে হতো, এবং তারপরেও ওখান থেকে বেরোবার পরেও আমাদের এই পাবলিক ট্রান্সপোর্টে বাড়ি ফেরা, এবং এক একদিন এরমও গেছে যে ট্রেন পরপর ক্যান্সেল, আমরা হাওড়ায় এসে দেখছি কি করে বাড়ি ফিরবো, হ্যাঁ পরের দিন আবার রিহার্সাল আছে। তো সেরকম একটা মেন্টালিটি, এত কত স্ট্রং মেন্টালিটি নিয়ে থাকা যে না না এটা আমাদের আজকে বাড়ি ফিরে রেস্ট নিয়ে কালকে আমাদের আবার আসতে হবে, এই জিনিসটা আমাদের মধ্যে তখনও ছিল। আর সব থেকে বড় কথা হচ্ছে নাচ করতে গিয়ে আমরা না মানে বুঝেছি যে কত বেশি পরিশ্রম, শুধু না কত বেশি পরিশ্রম তো আছেই, কত বেশি মানসিক জোরের দরকার হয়। কারণ একটা জিনিস একটা মধ্যিখানে ছেড়ে দিলাম পারলাম না বলে, সেটা একরকম। আর সেই জিনিসটা যখন দেখছি প্রচণ্ড খাটুনি হচ্ছে, তারপরেও সেই জিনিসটাকে একদম শেষ মুহূর্ত পর্যন্ত টেনে নিয়ে যাওয়া এবং সফলভাবে সেটাকে লোকের সামনে মানে মানুষের সামনে প্রজেক্ট করা, এটার যে কত বড় আনন্দ আর সফলতার একটা ব্যাপার, সেটা কিন্তু এটা করতে গিয়ে আমরা বুঝেছি, মানে এই অনুষ্ঠানগুলো করতে গিয়ে। এটাই পৃথার কাছে কিন্তু একটা কথা আমরা খুব আজকে ভালো জেনেছি যে জিম করো যোগা করো, তার থেকে যদি যারা নাচ করে একদম তাদের কিন্তু পুরোটা কিন্তু খুব শরীরটা হ্যাঁ। একদম ব্যায়াম হয়ে যায়, তারা কিন্তু খুব ফিট থাকে এই নাচের জন্য। একদম একদম। আর একটু অন্যরকম পৃথার কাছে যাই, পৃথাকে জিজ্ঞাসা করি, পৃথা অবসর সময় কাটে কি করে? অবসর সময় অবশ্যই কাটে বই, আচ্ছা, এখন পত্রিকাও পড়ি, বিভিন্ন রকম পত্রিকা বাড়িতে আসে সেগুলোও পড়ি, এছাড়া ইউটিউব, এছাড়া একটু আধটু ঘরের কাজকর্ম করি। আর সব থেকে বড় অবসর কাটে তো আনন্দীকে নিয়ে, রাতে 2টোর সময়ও যদি মনে হয় একটা কোনো ডিজাইন মাথায় এলো, তো সেটাকে অবসরের সময় মনে করে উঠে পড়ে গয়নাটা বানাতে শুরু করে দিই। তো এটাও একটা অবসর, একরকম অবসর বটে। আর হ্যাঁ, রান্না করতে ভালোবাসি, যখন মনে হয় হাতে রান্না আছে, বাড়িতে জিনিসপত্রের জোগান আছে, সময় আছে, তখন রান্না করে আমার ভাই বোনেরা কাছাকাছি থাকে, তাদেরকে ডেকে তাদের সঙ্গে আড্ডা মারতে মারতে খাওয়া দাওয়া করা, গল্পগুজব করা, এটাও অবসর কাটানো। এই কথা প্রসঙ্গে আমরা কিন্তু আজকে একটা খুব সার কথা জেনেছি। কি কথা জানো? পৃথা একটা কথা কিন্তু বলেছে, ঘরের কাজও করতে হয় মেয়েদের, হ্যাঁ। কিন্তু অবসরটা ঠিক অবসর নয়। এটা কিন্তু তুমি মানো কি না মানো, এই কথাটা কিন্তু তোমাকে মানতেই হয়। একদম একদম। পৃথার সাথে আড্ডার কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো শেষ পর্যায়ে চলে এসেছি, পৃথার কাছে একটু জানতে চাই, পৃথার জীবনের সব থেকে প্রাপ্তি কি? কোন জিনিসটা সব থেকে পেয়েছো, বেশি পেয়েছো? প্রথম প্রাপ্তি বলবো আমার মা, আমার বাবা, যারা শুধু পৃথিবীতেই আমাকে আনেননি, যারা আমার পৃথিবীটা গড়ে দিয়েছেন এবং এখনো সাজিয়ে যাচ্ছেন, এনারা দুজন। এছাড়াও আমার পরিবার, আমার পরিবার হয়তো পরিবার সকলের কাছেই প্রিয়, আমার কাছেও ঠিক তেমনই। আমার মামার বাড়ি, আমার নিজের বাড়ি, আমার কাকা কাকিমা, ভাই বোন, মামার ছেলেমেয়েরা, এদের যে ভালোবাসা, এদের যে আমার সম্পর্কে যে ভাবনা, আমার সঙ্গে জুড়ে থাকার যে প্রচেষ্টা, আমার দুঃখে কাঁদা, আমার সুখে হাসা, আমার শান্তিতে আনন্দ পাওয়া, এই জিনিসটা আমার জীবনের বিরাট প্রাপ্তি। একটা জীবন আমি বেঁচে বুঝলাম যে শুধুমাত্র বিপর্যয় না, বিপর্যয় থেকে ঘুরে দাঁড়ানোর জন্য কিন্তু শুধু পরিবেশ নয়, মানে পরিবারকেও লাগে, পরিবারের মানুষজনকেও লাগে, সেইভাবেই লাগে যারা তোমাকে দাঁড় করিয়ে দেবে, সেই কাঠামোটা তৈরি করে দেবে। সেই পরিবারটা আমি পেয়েছি। আমার পেছনে যে ব্যাকআপটা ছিল, যে শক্ত কাঠামোটা ছিল, সেটা আমার বিরাট প্রাপ্তি হলো আমার পরিবার। একটা জীবনে শুধু প্রাপ্তি থাকে না, অপ্রাপ্তিও থাকে। আবার অন্যভাবে দেখলে এটা প্রাপ্তিও বলা যায়। আমাকে ভেঙে ফেলার চেষ্টা করা হয়েছে অনেকভাবে,
কীরকম হয়েছে, যখনই কিছু করতে যাচ্ছি বলা হচ্ছে এটা সম্ভব না, এটা করে লাভ নেই, এটা করে কি হবে। তো এই যে বা এই যে আমি যে কাজগুলো কোনোদিন করিনি সেই কাজগুলোতে আমাকে ঠেলে দেওয়া, এবং সেটা মানে একটুখানি মানে তখন মনে হয়েছিল আমার ওপর এটা জোর খাটানোই হয়েছিল, এটা করতেই হবে, না করলে হবে না। কিন্তু এখন এসে বুঝি তখন সেই কাজগুলো হয়েছিল বলেই এখন আমি কাজগুলো শিখেছি। একা একা যাতায়াত করতে শিখেছি, একা একা এই এই ব্যাংক বলো, যা কিছু বলো কাজকর্মগুলো, এগুলো শিখেছি। এগুলো আগে পারতাম না, এগুলো আগে করতে হয়নি আমাকে, কিন্তু পরে করতে হয়েছে, এবং সেগুলো ভালো। তখন মনে হয়েছিল যে এগুলো খারাপ হচ্ছে, তখন হয়তো কষ্ট হয়েছিল, কিন্তু এখন মনে হয় সেদিনকে সেই জিনিসটা করতে হয়েছে বলেই আমি শিখেছি কাজগুলো। আর একটা জিনিস শিখেছি, সেটা হলো অচ্ছেদ্যা, অবহেলা বা তিরস্কার, অন্যায়ভাবে তিরস্কার, এগুলো না থাকলে না, জানতেই পারতাম না আমি এত শক্ত হয়েছি। একদম। মানে এই জিনিসটা মানে এমন শিখিয়েছে জলিদি, যে ধর ভেঙে পড়তে পড়তে, মানে যে কথাগুলো আমাকে ভেঙে ফেলার জন্য বলা হয়েছে, সেই কথাগুলো আমি কুড়িয়ে নিয়ে সেই জিনিসটা দিয়ে নিজেকে গড়ে তুলতে পেরেছি। এবং এই জিনিসটা না, সত্যি কথা বলছি, যে কোনো মেয়ে পারে, যে কোনো মেয়ে পারে। মানে বোধহয় এটা ভগবানেরই দান, যদি মেয়েরা ইচ্ছে করে না, মেয়েরা শক্ত হতে পারে, মেয়েরা ভেঙে না পড়ে নিজেকে তৈরি করতে পারে। মেয়েরা কোনো জায়গায় মাথা নত না করে, অন্যায়ভাবে, অবশ্যই অন্যায়ভাবে, যদি তার সে নিজে পরিষ্কার থাকে, অন্যায়ভাবে মাথা নত করে নিজেকে গড়তে পারে শুধু এই কথাগুলো থেকে, যেগুলো তোমাকে ভেঙে দিতে চেয়েছে, যেগুলো তোমাকে একেবারে গুঁড়িয়ে দিতে পারতো, সেই ধুলোমাটিগুলোকে দিয়েই তুমি তোমার কাঠামোটা বা প্রতিমাটা তৈরি করো। এই জিনিসটা আমি শিখেছি। আর সত্যি কথা বলতে কি, আজকে যে জিনিসটা, এই যে নিতে পারছি আর নিতে পারছি না, এটার মধ্যে ব্যাপারটা আমার কাছে খুব সূক্ষ্ম। আমি সবই নিতে পারি, এবার কোনটা রাখবো আর কোনটা রাখবো না সেটা আমার ব্যাপার। নিতে আমি সবই পারি, আমাকে যদি কেউ খারাপটা দেয় আমি নিয়ে নেবো, কেউ ভালোটা দিল আমি নিয়ে নেবো, কিন্তু রাখবো কোনটা, ভালোটা। খারাপটা রাখবোই না। তাকে দোষ দিয়ে লাভ নেই, সে আমাকে কেন খারাপটা দিল, সে তো তার রুচি অনুযায়ী দিয়েছে, আমি আমার রুচি অনুযায়ী বেছে নেবো আমি কোনটা রাখবো। আমি কাঁদবো না হাসবো কেউ ডিসাইড করে দিতে পারে না, আমি ডিসাইড করব আমি কাঁদবো না হাসবো, এই আর কি। পিতার কাছে পিতার প্রাপ্তির কথা শুনলাম, তাহলে তো প্রত্যেকটা মানুষের জীবনে প্লাস যেরকম আছে মাইনাসও আছে। একদম আছে। না পাওয়া কোন দুটো জিনিস পিতা? হারিয়ে যাওয়া, না পাওয়া সব থেকে মানে এখন বুঝি বাপি থাকাটা খুব জরুরি ছিল আমার জীবনে। বাপি যে ইঞ্জেকশনটা দিয়েছিল না আমার জীবনে, এই সায়েন্স, হিস্ট্রি, এই যে একটা অন্য জগতে আমাকে, মানে আমার শৈশব কৈশোর, বাপি একটা অন্য জগৎ ইনজেক্ট করে দিয়েছিল আমার ভেতরে। এই জিনিসটা আজকে বাপি থাকলে বাপি খুব খুশি হতো, এইটা বুঝি। কারণ তখন তো এত টেকনোলজি ছিল না, বাপি 2002-তে চলে গেছে। এখন বাপি যদি থাকতো, এখন এত টেকনোলজি, এখন ইউটিউবে চাইলেই দেখতে পাওয়া যায় সব কিছু। বাপি এগুলো পেলো না, এগুলো বিরাট অপ্রাপ্তি। আমার মাথার উপর থেকে ছাদ তো গেছেই, সে তো আলাদা কথা। বাবাকে জিনিস সে তো কাউকে বলে দিতে হয় না, যার যায় সেই বোঝে। আর হচ্ছে সন্তান, অবশ্যই সন্তান, কারণ এর থেকে খারাপ আমার জীবন আর কি হতে পারত। এটা আমার হওয়ার ছিল, হয়তো লিখেই এসছিলাম যে সন্তান বিয়োগ হবে, কিন্তু এটা তো কোনোদিন ভাবিনি যেটা হবে, এটাও হলো। এই দুটো অপ্রাপ্তি আমার রয়ে যাবে, আমি যতদিন থাকবো ততদিন রয়ে যাবে। আচ্ছা পিতা, বর্তমান জেনারেশনকে কেমন লাগে? বর্তমান জেনারেশন বলতে আমার যেটা মনে হয়, এখনকার ছেলেমেয়েরা না খুব বেশি বুঝদার, এরা না খুব ভালো বোঝে। এখন তুমি যেভাবে নেবে, আমি যেভাবে নিই, আমি ওদের বন্ধু বান্ধবদের মতন নিই, আমি কখনো ওদের টিচ করতে যাই না। তারা যে পরিবেশে বড় হচ্ছে, যে যা জিনিস দেখে বড় হচ্ছে, তারা তো সেরকমভাবেই আসবে আমাদের কাছে, তাদের মতন করে তাদেরকে নিতে হবে। তারা কিন্তু খুব ভালো, খুব আন্ডারস্ট্যান্ডিং, তাদের কিছু বললে তারা বোঝে। সব থেকে বড় কথা, তোমার যে
নিজস্বতা যেটা রয়েছে সেটাকে ওরা কখনো ভাঙতে চায় না, কারণ তাদেরও নিজস্ব একটা জগৎ আছে। সেটাকে মাথায় রেখেই ওরা বুঝতে শিখেছে যে আমাদেরও একটা নিজস্ব জগৎ আছে। আমার খুব ভালো লাগে এখনকার কিছু মানুষকে বাদ দিয়ে, কিছু ছেলে মেয়েকে বাদ দিয়ে বেশিরভাগ মানুষ ছেলে মেয়েরাই, আমার তো মনে হয় ব্যতিক্রম সব যুগেই ছিল, সব সময় থাকে ব্যতিক্রম, কারণ আমরা এখনো খুব আছে। ভালো করে জানি হাতের পাঁচটা আঙুল সমান। হাতের পাঁচটা আঙুলই সমান নয়, তাহলে আমি পাঁচজনকে কি করে সমান ভাববো? আমিও সবার ক্ষেত্রে সব সময় সমান হতে পারি না। তো আমার তো মনে হয় এখনকার ছেলেমেয়েরা অনেক বেশি বুঝদার, অনেক বেশি ভালো, মানে বোকা হাদা নয়, কিছু একটা বললে তারা বোঝে, তারা রেসপন্স করে, কি সেরকম ভাবে তারা আমাদেরকে গাইড করে এখনকার মতন করে। কিছু একটা বিপদে পড়লাম, মানে কোনো একটা হয়তো ইউটিউবে কিছু পাচ্ছি না বা কিছু সেটিংয়ে প্রবলেম হচ্ছে, তারা যথেষ্ট ধৈর্য সহকারে দেখিয়ে দেয়, কোনো অসুবিধা হয় না কারোর সাথে। তাকে জিজ্ঞাসা করি, যারা এই জুয়েলারি লাইনে আসবে তাদের যদি একটু গাইড করে দিতে। হ্যাঁ, যদি তোমরা আসতে চাও, আমি একটাই কথা বলবো, যে জিনিসটাই করো তোমরা, সেটা শুধু গয়না বা সাবান বা ফেস প্যাক নয়, যে জিনিসটাই তোমরা করবে, আগে সেই জিনিসটার প্রতি আগ্রহ এবং ভালোবাসা জন্মাতে দিতে হবে, এবং সঠিক কারণ থাকতে হবে যে আমি কেন করছি এটা, সেই জিনিসটা জানতে হবে। একটা জিনিস আমি হঠাৎ করে ফেললাম, সেরকম যেন না হয়, তাহলে সেই জিনিসটাকে টেনে নিয়ে যাওয়া বা বড় করা, সেটা অনেক সময় অসুবিধা হয়ে যায়। ভালোবাসাটা হচ্ছে সব থেকে বড় জিনিস। তোমাকে অনেক মানে এই জিনিসটার মধ্যে অনেকটা যুক্ত থাকতে হবে, অনেকটা ভালোবাসা দিয়ে, অনেকটা শেখার ইচ্ছে দিয়ে, আগ্রহ দিয়ে তুমি মানে সেই জিনিসটা যুক্ত হয়ে এসো, মানে মাথা থেকে তৈরি হয়ে এসো যে তুমি কি করতে যাচ্ছ। আর যেটা করতে যাচ্ছ সেটার প্রতি আগে ভালোবাসা জন্মাও, আগে দেখো তোমার ন্যাক কোন দিকে। যদি তোমার মনে হয় যে না তুমি এটাই করবে, একেবারে এটাই তুমি করতে চাও, তাহলে তুমি এটা করো। কারণ জুয়েলারি শুধু কিন্তু গাঁথা নয়, জুয়েলারির মধ্যে এমন এমন কাজ থাকে, শুধুমাত্র গাঁথা এটাকে কিন্তু জুয়েলারি, হ্যান্ডমেড জুয়েলারি বলে না। এটার মধ্যে অনেক রকম ক্রিয়েটিভ ব্যাপার থাকতে হয়। একদম, মানে তোমার যদি ক্রিয়েটিভ থাকতেই হবে, তুমি যেখান থেকেই শেখো না কেন, কারণ লোক তোমাকে একটা মোটামুটি শিখিয়ে দেবে, কিন্তু কেউ শেখায় এ টু জেড যদি তুমি ভালো কিছু করতে চাও, তাহলে তোমার মধ্যে কিন্তু ক্রিয়েটিভ ব্যাপারটা থাকতেই হবে। পৃথার সাথে আলোচনা কেমন লাগছে, পৃথা আমাদের গল্প বলছে, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। পৃথার জীবনে যদি, ওই যে পৃথা একটা কথা বারবার বলছেন, এ টু জেড, এই এ টু জেড এই জার্নিটার সফর সঙ্গীকে অবশ্যই আমার মা। আমার মা ছাড়া আমার জীবনটা বিগ জিরো। তার কারণ হলো ওই 3.5 বছর বয়স বলেছিলাম, আমার নাম রাখা থেকে শুরু করে 3.5 বছর বয়স থেকে আমাকে টেনে টেনে নিয়ে যাওয়া নাচ শেখাতে, গান শেখার মাস্টারমশাই ঠিক করা, আমার পড়াশুনোর জন্য তার অবদান, এবং সর্বোপরি হচ্ছে পরিবারের সঙ্গে লড়াই করে আমার এই যে নাচকে জিইয়ে রাখা। আজকে আমি যেটুকু নাচ জানি সবটা আমার মায়ের জন্য, সবটা, শুরু থেকে শেষ পর্যন্ত। আর একটা খবর দেওয়া হয়নি, যেটা হলো দীর্ঘকাল পরে আমি কিন্তু আবার নতুন করে নাচের জগতে আসছি, যেটা এতদিন বন্ধ ছিল। আর এটা সম্পূর্ণ আমার নিজের কোনো ইচ্ছে ছিল না, যোগাযোগ হয়েছে, এবং সেখান থেকে টেনে নিয়ে আমি আবার আমাকে এই জগতেই ফিরতে হচ্ছে। সেখানেও আমার মায়ের অবদান যথেষ্ট। আমি একটু দোলাচলে ছিলাম যে এতদিন প্র্যাকটিস নেই, এতদিন কী করবো। মা আমাকে যেটা উপায় দিয়েছে, তুমি প্র্যাকটিস করো, করে তুমি না স্টেজে নামো, তুমি তো কেউ বলেনি তুমি না করে নামো। এই যে সম্পূর্ণ ব্যাপারটা, মা ছাড়া আমার জীবনটা, ওই যে বললাম বিগ জিরো, সব থেকে বড় হচ্ছে আমার জীবন আমার মা। এটা কিন্তু পৃথিবীর সব জায়গায় সেরা কথা, মা মেয়ের বন্ডিং, সেটা কিন্তু এর থেকে ভালো সম্পর্ক আর কিন্তু হতে পারে না। তাহলে যদি আমাদের এই অনন্যা যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক দিও, শেয়ার করো, কমেন্ট করো, এবং আমার চ্যানেল মাই জলি ড্রাইভকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকে তাহলে এই অবধি, সবাই খুব ভালো থাকো। নমস্কার।